নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা তৃণমূল কংগ্রেসের বৈঠক সিউড়িতে। তৃণমূল কংগ্রেসের বিশেষ নির্বাচনী সভা বোলপুরে। সদাইপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। সিজ করা হলো প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি। দুঃসাহসিক চুরি সিউড়ি পৌরসভার ইন্দ্রাপল্লীতে। দুবরাজপুরের হেতমপুরে ভয়াবহ আগুন। ঈদ উপলক্ষে অভিনব ক্রীড়া প্রতিযোগিতা সিউড়িতে। ঈদ উপলক্ষে 3 দিনব্যাপী মেলা দুবরাজপুর ব্লকের ডাঙ্গালপাড়া গ্রামে। বীরভূম লোকসভা কেন্দ্রের জন্য গঠিত দলের নির্বাচন কমিটির সঙ্গে দীর্ঘ বৈঠক করল তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটি। আজ শনিবার 13 এপ্রিল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। তৃণমূল সূত্রের খবর, ওই বৈঠকে দ্বন্দ্ব ভুলে দলের হয়ে ভোট করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত সমিতির এলাকাকে একাধিক ভাগে ভাগ করে বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দিচ্ছে। অবশ্য রাজনৈতিক মহলের মতে, যেভাবে প্রচারে গিয়ে একাধিক এলাকায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে শতাব্দী রায়কে, তারপর এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। যদিও জেলা তৃণমূলের চেয়ারম্যান ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় বলছেন, জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এদিন তিনি আরও জানান, নির্বাচনী কমিটির বৈঠক ছিল, একটা দলের নির্বাচন পরিচালনার জন্য নির্বাচনী কমিটির বৈঠক। রাজ্য থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছে। রাজ্য থেকে একটা কমিটি হয়েছে, সেই কমিটির আজকে প্রথম সভা হলো। কতজনের কমিটি? কোথাও 70 জন আছে, কোথাও 100 জন আছে। 100 জন মানে কোথাও ওরা বোলপুরে আর বীরভূম, দুটো আলাদা আলাদা কমিটি। বিধানসভা অনুযায়ী আছে না লোকসভা কমিটিতে? লোকসভা কমিটিতে এমএলএরা আছেন, এমপিরা আছেন, অর্থাৎ প্রার্থীরাও আছেন। তারপর আমাদের শামীম ইসলাম প্রার্থী, এই এমপি আছে, রাজ্যসভার এমপি আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, ব্লক প্রেসিডেন্টরা আছেন, টাউন প্রেসিডেন্টরা আছেন, চেয়ারম্যানরা আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, সমস্ত শাখা সংগঠনের প্রধানরা আছেন। হ্যাঁ, এছাড়া আমরা বিশিষ্ট নেতৃত্ব আছে। না না, আমরা এটা কোনো বিষয় নয় যে তা দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন না, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু জনসাধারণ দেখতে পাচ্ছে যে বার্তা কেন আলাদা হয়ে গেল। তারা তো কাজ করছেন, যেখানে কাজ করছেন সেখানে বার্তা আলাদা হয়ে যাবে। তাহলে তো তাদের সম্পর্কে আমাদের ধারণা খারাপ বলে মনে হয়, তাই নয়? এখানে তারা কাজ করছেন, আবার কাজ করুন, এটা তো বলার অর্থ হয়নি। কাজ করছেন, তারা চুটিয়ে কাজ করছেন। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব নাই তো মেটাবার কথা আসছে কেন? নাই, কোথাও নেই। আপনাদের বানানো কথাটা আছে, কিন্তু নাই, গোষ্ঠীদ্বন্দ্ব নাই। এই তো বার্তা, মিটিং বার্তা, জয়ের জন্য বার্তা, আবার কি জয়ের ব্যবধান বাড়ানোর বার্তা। নির্বাচনে আচ্ছা, একটা জিনিস বলি, নির্বাচনে কোন কৌশল আমরা নেবো সেটাও কি আপনাদেরকে বলতে হবে? ঠাকুরের সামনে গিয়ে জিজ্ঞেস করে ঠাকুরকে কি বললেন সেটাও জিজ্ঞেস করে। এটা বলুন যে বলবো এটা, যে আমরা কর্মীদেরকে যথাযথভাবে কাজ করবার জন্য বলেছি। কেউ কোথাও বসে থাকবেন না, চুপচাপ থাকবেন না। কর্মীদের বলে দেওয়া হয়েছে যে তারা নিজের নিজের এলাকায়, এবং এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। একটা পঞ্চায়েত সমিতিকে আমরা 3 ভাগে ভাগ করেছি। এর বাইরে আর কিছু বলব? প্রতিটি ঘর ঘুরবার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। এই
না, ভোকাল টনিক তো নই আমাদের, তো এই তো আপনার সামনে তো ভোকাল টনিক। বলা হয় যে সাংবাদিক স্টাইলেই হবে নাকি হ্যাঁ, আলাদা? এটা স্টাইল বলে আলাদা কিছু থাকে না। একটা ম্যান টু ম্যান ইট ডিফার্স। অন্যদিকে এদিন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় বলেন, সেখানে বিজেপি প্রার্থী যখন প্রচারে গিয়েছিলেন তখন তাকে গ্রামবাসীরা বলছেন জলের অভাব, রাস্তা ঠিক নেই, আবাস যোজনার বাড়ি পায়নি, এরকম একের পর এক অভিযোগ করছেন। এবং এটা কিন্তু সাঁইথিয়া বিধানসভার কুনুবি, সেখানেও কিন্তু একই অভিযোগ। আপনি তো বলছেন যে আবাস যোজনা তো ওর পাওয়ার দেওয়ার কথা, তো ও তো উত্তর দেবে না। আবাস যোজনা কার দেওয়ার কথা? আবাস যোজনা কার দেওয়ার কথা? ওর দেওয়ার কথা। ওর যে মাথা, তাহলে ওর সেটা উত্তর দেওয়া উচিত যে কেন দেয়নি। ঠিক আছে, বাকিগুলো আমি উত্তর দেবো। যেখানে যাবো যদি দেখি কোথায় কি হয়নি, সব জায়গায় তো সব করা সম্ভব হয় না, হয়ও নি। যেগুলো হয়নি সেগুলো করা হবে। 10টা ওখানে বলা হচ্ছে যে আবাস যোজনা যারা নেতাদের কাছে বা নেতার অনুগামী তাদেরকে তারা পেয়ে যাচ্ছে, কিন্তু অন্য মানুষ লক্ষ লক্ষ লোক আবাস যোজনা পেয়েছে, লক্ষ লক্ষ লোক ওদের অনুগামী হয়েছে, লক্ষ লক্ষ লোক নেতাদের অনুগামী হয়েছে। তাহলে তো আমাদের অনুগামী প্রচুর। যদি লক্ষ লক্ষ লোক আবাস যোজনা পায় তার শুধু অনুগামী হওয়ার জন্যে, তো আমাদের আর অনুগামীটা হওয়ার দরকার নেই আর একজনের। এত এই অনুগামীতে আমাদের জীবন চলে যাবে বাকিটা। না, আর কারোর কিছু বলার নেই। প্রচারে আবারও দুধ কুমার মণ্ডল, কি বলেন? ফ্যাক্টর কিছু হতে পারে নাকি কিছু আলাদা? বিরোধীদের জন্য সম্মান, সারা ইলেকশন তাদের জন্য নমস্কার। আগে উনি লড়েছিলেন, নিশ্চয়ই এবারেও না লড়ে পেছন থেকেও লড়ছেন। ঠিক আছে, রেজাল্ট 4 তারিখ বলবে। না, মুখ থেকে তো অনেক গ্লানি আগে শোনা গিয়েছিল। এই গ্লানি নিয়ে আমি এই রাজনীতিতে আমি বিশ্বাসী নই। ওনার সম্পর্কে গ্লানি যদি থাকে তোমাদের কাছে রিপোর্ট আছে, তোমরা দেখিয়ে দিও। আমার কাছে কোনো রিপোর্ট আমি সঞ্চয় করিনি। ঠিক আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আসন্ন 2024 সালে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিশেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আজ শনিবার 13 এপ্রিল। এই নির্বাচনী সভায় নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত হয়। এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন বিধায়ক, চেয়ারম্যান, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি থেকে শুরু করে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাজ, বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অসিত মাল, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, বীরভূম জেলার সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। এদিন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় জানান, নির্বাচনী বৈঠকে যা যা হওয়া উচিত আমাদের বৈঠকে তাই হয়েছে। অর্থাৎ এটা নির্বাচনী কমিটি বর্ধিত সভা। এখানে আপনারা জানেন যে এই কমিটি সমস্ত MLA, তারপরে চেয়ারম্যান, ব্লক সভাপতি, শহর সভাপতি, সাংগঠনিক প্রধান যারা তারা এবং সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব, এই নিয়ে কমিটি। এবং আজকে বর্ধিত কমিটির যে সভা, সেখানেও প্রধান, উপপ্রধান, অঞ্চলের নেতৃত্ব এদেরকেও ডাকা হয়েছিল। স্বাভাবিকভাবেই দলের নির্বাচন তো শুরু হয়ে গেছে এবং নির্বাচনী কমিটির সভা করে তারা যে দায়িত্ব পালন করছেন এবং করবেন সেই বিষয়গুলি আলোচনা। একটি লোকসভা না দুটো? না, এটা কালকে হয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রে, আজকে বোলপুর লোকসভা কেন্দ্রে। বিজেপি কতটা ফ্যাক্টর আমরা মনে করি। আর একটা অন্য বিষয়, সেটা হলো আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের শান্তিনিকেতনের বাড়িটা বাজেয়াপ্ত করেছে এইভাবে আমাদের আইনি প্রক্রিয়ার মধ্যে আছে যে আমরা এইভাবে নির্বাচনী কমিটির বৈঠক সম্পর্কে বলুন, জিজ্ঞেস করুন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। ছিনতাইয়ের আগেই আগ্নেয়াস্ত্র সহ ছিনতাইবাজকে ধরল সদাইপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সদাইপুর থানার শাহাপুর ফুটবল মাঠের পাশে থাকা রাস্তায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মিঠু পালোয়ান, বাড়ি সদাইপুর থানার সেলারপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় রাত্রি 2টো নাগাদ সদাইপুর থানার ওসি প্রদীপ ঘোষের কাছে খবর আসে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি ফুটবল মাঠের পাশে থাকা রাস্তায় ঘোরাঘুরি করছে। ঘটনাস্থলে গিয়ে চারিদিক ঘিরে ফেলে সদাইপুর থানার পুলিশ। গ্রেপ্তার করে অভিযুক্তকে এবং দেহ তল্লাশি চালাতে বেরিয়ে আসে পাইপ গান সহ 1 রাউন্ড গুলি। অভিযুক্তের বিরুদ্ধে আগেও অপরাধমূলক কাজের জন্য পুলিশের খাতায় নাম রয়েছে। এর সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তদন্ত করে দেখছে সদাইপুর থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বোলপুর শান্তিনিকেতনের বাড়ি সিজ করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে। বর্তমানে বাড়িটির বাজার মূল্য প্রায় 3 কোটি টাকার ঊর্ধ্বে। শান্তিনিকেতন এলাকায় দোতারা নামে বাড়িটি সিজ করেছে ইডি সূত্রে জানা যায়, যদিও বাড়িটি এখন তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি পৌরসভার অন্তর্গত ইন্দ্রাপল্লী এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। সিউড়ি থানার পুলিশ এসে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে। অপরদিকে বাড়ির গহনাসহ অর্থ চুরি গেছে বলে জানাচ্ছেন বাড়ির মালিক। এই জনবহুল এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছেন এলাকার বাসিন্দারা, এমনটাই অভিযোগ তুলেছেন। মূলত বাড়িতে না থাকার সুযোগ নিয়েই এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এদিন চুরি যাওয়া বাড়ির মালিক আরিফ আহমেদ জানান, এই বর্ধমান গিয়েছিলাম বেড়াতে, জাস্ট কিছুক্ষণ আগে আমরা যখন বাড়িতে ঢুকতে গিয়ে দেখছি দরজাটা কোনোভাবে আমরা খুলতে পারছি না। তারপরে দরজাটাকে যখন জোর করে খুলতে যাওয়ার চেষ্টা করলাম, আমরা হয়তো ভাবলাম ভিতর থেকে কোনোভাবে হয়তো লকটা হয়তো কোনোভাবে আটকে গেছে, সেরকমভাবে ওই জন্য খুলতে পারছি না। আমি গ্রিল মিস্ত্রির কাছে গেলাম, গ্রিল মিস্ত্রি বেচারা একজনকে ব্যবস্থা করে দিলেন। তিনি এসে যখন দরজা কেটে আমাদেরকে ঢোকাচ্ছেন, তখন দেখা যাচ্ছে ভিতর থেকে লকটাকে লাগানো, ভিতর থেকে মানে খিড়কির যে দরজাটা যেগুলো সেই খিলটা লাগানো আছে। সেই খিলটা খোলার পর আমরা যখন ছুটে উপরেই উঠে গিয়ে দেখছি আমার রুমের সমস্ত তালাপালা ভাঙা, আলমারি ফালমারি সব ভেঙে রেখে দিয়েছে। সেখান থেকে টাকা পয়সা সোনা দানা এরকমভাবে সব চুরি করে নিয়ে গিয়েছে। আমার বোনের রুম সেখান থেকেও চুরি করেছে। এরকমভাবে যাচ্ছে তাইভাবে, আর সে সময় নিয়ে যথেষ্ট সময় নিয়ে সে চুরি করেছে। বুধবার থেকে ছিলাম না, বুধবার দুপুরবেলায় আমি বেরিয়েছি, বৃহস্পতিবার দিন ছিলাম না, আজকে ফিরেছি। ঘরে কেউ ছিল না, কিছু টাকা পয়সা সোনাদানা এগুলো। না ওটা এক্স্যাক্ট এই মুহূর্তে ওরকমভাবে তো বলতে পারবো না, এখন পুরোটা না দেখে আমার ভাগ্নি আসলে তবে আর কি বোঝা যাবে। হ্যাঁ পুলিশ এসছে, ওনারা সহযোগিতা করেছে, একদম তদন্ত করবেন, ওনারা তদন্ত করবার আশ্বাস দিয়েছেন। এসে দেখলাম ওই যে দরজা পুরো একদম ভাঙা, আলমারির গ্যারেজের পিছন দিক থেকে ঢুকে আমাদের এই যে উপরে যাওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম আরিফ আহমেদ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুরের হেতমপুরে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের উপর রয়েছে বন দপ্তরের বিট অফিস।
বিট অফিসের পেছনেই রয়েছে 3টি গ্রামের কবরস্থান। সূত্র মারফত জানা গেছে, কবরস্থানের যে গাছপালা রয়েছে, কে বা কারা আগুন ধরিয়ে দেয়। সেই আগুন জ্বলতে জ্বলতে বন দপ্তরের বিট অফিসের ভিতরে মজুদ থাকা কাঠে আগুন লাগে। আগুন কয়েক ঘন্টা জ্বললেও তা এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। ঘটনাস্থলে এসছে 2টি দমকলের ইঞ্জিন, রয়েছেন দুবরাজপুরের বিডিও রাজা আদক ও দুবরাজপুর থানার পুলিশ। ঘটনার খবর শুনে আশেপাশের গ্রামের বহু মানুষ ছুটে আসেন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669695 7063544520। ফিরে এলাম বিরতির পর। ঈদ উপলক্ষে সিউড়িতে ও সিউড়ি সংলগ্ন বিভিন্ন স্থানে লাইটিং হয়েছে দেখার মতো। একই সাথে হচ্ছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। কুকুডিহি আনকমন ক্লাবে হলো বস্তা দৌড় প্রতিযোগিতা, আবার ওই গ্রামেই হলো জলে ডুবে থাকা প্রতিযোগিতা। কুকুডিহিতে জলে কে কতক্ষণ ডুবে থাকতে পারে এই খেলা তারা রেখেছিল। তার মধ্যে শেখ হাসান নামে একজন প্রথম হয়েছেন। শেখ হাসান 1 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত সে জলে ডুবেছিল এবং এই খেলায় প্রথম স্থান অধিকার করেছেন। পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ, তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। ঈদ মানেই খুশির উৎসব, আর এই ঈদ উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত ডাঙ্গালপাড়ার আমরা কজনের পরিচালনায় 3 দিনব্যাপী চিত্তাকর্ষক নানান উদ্যোগ দেখা গেল। মেলার আয়োজন ও সেখানে ফকরি গানের ব্যবস্থা করা হয়েছে। সেখানে জনসমাগম বাড়াতে একটি পার্কও তৈরি করা হয়েছে। ঈদ উপলক্ষে মেলা ডাঙ্গালপাড়া গ্রামে প্রথমবার করা হয়েছে। মেলায় যেমন বসেছে দোকানপাট, তেমনি খাবারেরও দোকান বসেছে। কিন্তু সবথেকে আকর্ষণীয় একটি পার্ক তৈরি করা হয়েছে। তবে এই পার্কটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি দেখতে দুবরাজপুর ব্লক এলাকার 5 থেকে 6টি গ্রামের মানুষজন দেখতে আসছেন। বাইরে থেকে মনে হবে কোনো বিয়ে বাড়ি সাজানো হয়েছে, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যাবে আসল সৌন্দর্যায়ন। প্রথমে গেটে সকলকে স্বাগত জানাতে হাজির রয়েছে টেডি বিয়ার, পরে 2 জন মানুষ। তারপর ভেতরে ঢুকতেই ঘাস দিয়ে লেখা হয়েছে ঈদ মোবারক। ভেতরে পুরোটাই আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এমনকি প্রতিটি জায়গা এমনভাবে সাজানো হয়েছে যেখানে মানুষ এসে ছবি তুলছেন। বিশেষ করে সেলফি পয়েন্টও আলাদা করে তৈরি করা হয়েছে। তাছাড়াও টাইটানিক জাহাজ থেকে শুরু করে জলের ঝর্ণা, হরিণ, বাঘ, ভাল্লুক, বিভিন্ন গাছগাছালি, চাঁদ, তারাসহ একাধিক দেখার মতো জিনিস তৈরি করা হয়েছে। মেলা করতে আনুমানিক 2 লক্ষ টাকা খরচ হয়েছে উদ্যোক্তাদের। মেলা কমিটির সদস্য শেখ আবির হোসেন জানান, ঈদের খুশিতে আমরা অনেকে বাইরে যাই, কিন্তু বাড়ির মহিলারা সেরকম বাইরে যেতে পারেন না। তাই আমরা কজন মিলে চিন্তা ভাবনা করি কিছু একটা ভালো করার, তাই আমরা মেলা করার সিদ্ধান্ত নিই। এদিন তিনি আরও জানান, ঈদের উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। দুবরাজপুর ব্লকে ডাঙ্গালপাড়া গ্রামে পরিচালনা ডাঙ্গালপাড়া আমরা কজন তরফ থেকে 3 দিনের মেলা আয়োজন করা হয়েছে। এই মেলাতে রয়েছে ফকিরি গান
এর উপলক্ষে রয়েছে পার্ক, কিছু বাইরের গ্রামের জন্য আমরা যেরকম বাইরে ঘুরতে যাই ওই জন্য পাশের কিছু গ্রামের জন্য এখানে করা হয়েছে যে আমরা বাইরে যাচ্ছি, পাশে 10খানা গ্রামের লোক আসবে আমাদের এখানে দেখতে, আমরা যাই বাইরে সেখানে ওরা আসার জন্য এটা করা হয়েছে। এটা আমরা প্রথম বছর করেছি, পরের বছর চেষ্টা করবো এর থেকে যাতে আরও ভালো হয়। আর এখন প্রোগ্রাম প্রথম একটাই করা হয়েছে, পরবর্তীকালে যাতে আরও বড় করতে পারি এটা আমরা করে রেখেছি। আর বাচ্চাদের জন্য কিছু খেলা হয়েছে, ওর মধ্যে কিছু বাকি আছে, কালকে হবে এবং প্রাইজ বিতরণ করা হবে কালকে। পার্কটার মধ্যে বাচ্চাদের নানা ধরনের যেরকম আছে, হরিণ আছে, বাচ্চাদের ধরো মানে ভালুক আছে, বাঘ আছে, জিরাফ টাইপের করা আছে, সেলফি স্ট্যান্ডে কিছু নতুন নতুন আইটেম করা হয়েছে, লাইটিংয়ের কিছু করা হয়েছে, আর ডেকোরেশনে কিছু সামান আছে, এর মধ্যে পানির ফোয়ারা করা হয়েছে, তার মধ্যে কিছু মাছও আছে, এর মধ্যে নৌকাও ছাড়া আছে, যেমন টাইটানিক আছে, আরও কিছু নানা রকম নৌকা আছে করেছে। এই কারণে যেরকম ধরো আমাদের পাশে সামনে কত পার্ক নেই, পার্ক যেরকম বাইরে আছে এটা পাশে গ্রামের লোকের জন্য করা হয়েছে যে আমরা বাইরে ঘোরার থেকে এইখানে ঘুরবে, 10খানা গ্রামের লোক আসবে এখানে ঘুরবে, ভালো লাগবে, বাইরের থেকে বেশি দূর যাওয়ার দরকার নেই, সামনেই হবে। আমরা ধরুন যেরকম প্রত্যেক বছর আমরা বাইরে ঘুরতে যাই, দেখছি প্রত্যেক বছর যাচ্ছি, কেউ যাচ্ছি পারছে না, 2-4 জন হয়ে যাচ্ছে, এই জন্য আমরা ভাবছি যে ওইসব বাদ দিয়ে যদি আমরা 10 জন মিলে করা যায় এটা তাহলে একটু ভালো হবে। 10খানা গ্রামে আমরা যাচ্ছি 10 জায়গা দেখতে, ওরা আসবে 10 জন আমাদের এখানে দেখতে, এই জন্য এটা করা। মানুষ ছাড়া খুব ভালো পাচ্ছি, এত সুন্দর যে ভাবিনি যে এরকম হবে, আমরা ভেবেছিলাম যে কিছু কিছু আসবে কিন্তু এত মানুষ এসছে যে কিছু বলার নেই, লিমিটেড মানে এত লোকের ভিড় যে আমরা ভাবিনি যে এরকম ভিড় হবে। খরচা ম্যাক্সিমাম ধরেন প্রায় 2 লাখের কাছাকাছি হয়েছে। এবার গ্রাম থেকে কিছু কালেকশন করা হয়েছে, আর যে আমরা 10-20 জন মানে করেছি ওরা একটু প্যাকেট থেকে কিছু করে বেশি দিয়ে এটা করা হয়েছে। এবার গ্রাম থেকে যেটা হয়েছে কিন্তু আমরা বেশি করে একটা দিয়ে করেছি। এটা সবাই জায়গায় ধরুন আমাদের কোনো বাইরে মিস্ত্রি লাগানি, আমাদের পাড়ার ছেলে কিংবা আমরা কজন যে সদস্য আছে এই কিছুজন মিলে এটা করা হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ আবির হোসেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।